এই প্রাণীগুলো নিজেদের প্রজাতিরই অন্য সদস্যকে খেয়ে ফেলে। শুধু ক্ষুধার কারণে নয়, অনেক সময় তা হয় নিজের টিকে থাকার কৌশল হিসেবে। প্রাণী জগতে এমন ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা আমাদের মানবিক সমাজে কল্পনাও করা যায় না। ক্যানিবালিজম অর্থাৎ নিজের প্রজাতির কাউকে খেয়ে ফেলা, এই আচরণ অনেক প্রাণীর মধ্যেই দেখা যায় এবং এটি এক একটাই ঘটে এক এক রকম কারণে। প্রথমে দেখা যাক প্রাকৃতিক ক্যানিবালিজমের সবচেয়ে ভয়াবহ উদাহরণ ফিমেল ম্যান্টিস। এই পতঙ্গটি প্রজননের সময় বা পরে পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে, কারণ এতে সে পায় অতিরিক্ত পুষ্টি যা তাকে ডিম পাড়ার শক্তি যোগায়। এই প্রক্রিয়ায় তার সন্তানেরাও হয় সুস্থ এবং প্রজনন সফল হয়। অনেক গবেষক বলছেন পুরুষ ম্যান্টিসের দেহ খাওয়ার মাধ্যমে স্ত্রীটি নিশ্চিত করে যে তার ডিম পাড়ার সময় পর্যাপ্ত শক্তি থাকবে। তারপর আসি ব্ল্যাক উইডো স্পাইডারের কথা। শুধু পুরুষকে খাওয়াই নয়, অনেক সময় এই মাকড়সা তার সদ্য ফুটে বের হওয়া বাচ্চাদেরও খেয়ে ফেলে। মনে হতে পারে এটি নিষ্ঠুর, কিন্তু বাস্তবতা হলো খাদ্য সংকট বা বিপদের সময় এটি তার নিজের বেঁচে থাকার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। মা মাকড়সা যেসব বাচ্চা অপেক্ষাকৃত দুর্বল তাদের বেছে নেয়। একে বলা হয় ফিলিয়াল ক্যানিবালিজম, যা অনেক সরীসৃপেও দেখা যায়। আরেকটি ভয়ঙ্কর উদাহরণ হলো কিং কোবরা। এই সাপ শুধু অন্যান্য ছোট সাপ নয়, কখনো কখনো নিজের প্রজাতির ছোট বা দুর্বল সাপদেরও খেয়ে ফেলে। এটা সে করে শুধু ক্ষুধার কারণে নয়, নিজের এলাকা পরিষ্কার রাখার জন্য। প্রকৃতিতে নিজের বংশ বাঁচিয়ে রাখতে হলে প্রতিযোগীকে সরিয়ে দিতে হয়। এটাই বিবর্তনের নিষ্ঠুর নিয়ম। বিশেষ করে সাপ, ব্যাঙ ও কুমিরের মধ্যেও এই ক্যানিবাল আচরণ দেখা যায়। এই প্রাণীগুলোর মধ্যে ক্যানিবালিজম হয় মূলত তিনটি কারণে: খাদ্য সংকট, প্রজনন কৌশল ও সামাজিক আধিপত্য। অনেক মাছ যেমন টিলাপিয়া বা গাপি নিজেদের ডিম বা বাচ্চাদের খেয়ে ফেলে যদি তারা দেখে পরিবেশ নিরাপদ নয় বা খাবারের অভাব রয়েছে। অন্যদিকে কোনো কোনো প্রজাতি কেবল এলাকা নিয়ন্ত্রণের জন্যই দুর্বল সদস্যকে সরিয়ে দেয়। এই আচরণ আমাদের চোখে অমানবিক মনে হলেও প্রকৃতির কাছে এটি টিকে থাকার বাস্তব কৌশল। কারণ প্রকৃতির নিয়মে শক্তিশালী ও অভিযোজিত প্রাণীরাই বেঁচে থাকে এবং এই বেঁচে থাকার লড়াইয়ে কখনো কখনো আত্মীয় শত্রুতে পরিণত হয়। বিজ্ঞানীরা এটাকে ব্যাখ্যা করেন ন্যাচারাল সিলেকশনের নির্লিপ্ত রূপ হিসেবে। এই বিষয়গুলো দেখে ভয় লাগতে পারে, কিন্তু যেখানে প্রতিদিন কোটি কোটি প্রাণী টিকে থাকতে যুদ্ধ করছে, এখানে নেই কোনো দয়া, নেই কোনো আবেগ, আছে শুধু বাঁচার জন্য প্রতিটি পদক্ষেপে নেওয়া চরম সিদ্ধান্ত। পৃথিবীতে আজকাল এমন সব জিনিস দিয়ে খাবার বা পানীয় তৈরি হচ্ছে যেটা শুনলে মনে হয় মানুষ কি পাগল হয়ে গেছে। কিন্তু একবার যদি আপনি মালয়েশিয়া, ভিয়েতনাম বা দক্ষিণ চীনের কোনো পাহাড়ি এলাকায় যান, তাহলে হয়তো আপনি দেখতে পাবেন লোকজন বাঁশের গায়ে ছিদ্র করে এক ধরনের তরল বের করছে। কেউ সেটা আগুনে গরম করছে, কেউ ছোট ছোট বাটিতে ঢালছে, আবার কেউ সেটা সুস্বাদু বলে চুমুক দিয়ে খাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে বাঁশের ওয়াইন, একটা পানীয় যেটি তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে, কিন্তু যার পেছনে রয়েছে দারুণ এক জৈব রাসায়নিক রসায়ন। এই ওয়াইনকে স্থানীয়ভাবে বলা হয় চু রাইস বিয়ার বা বাঁশ ফার্মেন্টেড ড্রিঙ্ক। এটি আসলে বাঁশের মধ্যে রাইস, চিনি ও প্রাকৃতিক খামির রেখে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় ধরে ফার্মেন্টেশন করিয়ে তৈরি হয়। অর্থাৎ কোনো ধাতব পাত্র, কোনো কাঁচ বা প্লাস্টিকের ড্রাম নয়, প্রকৃতির নিজের একটা গাছের মধ্যেই হয়ে যাচ্ছে পুরো ওয়াইন তৈরির প্রক্রিয়া। এটা শুধু ইউনিক না, বরং এক ধরনের সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি পদ্ধতি, যেখানে জ্বালানি খরচও নেই, বর্জ্যও নেই। এই পানীয়ের স্বাদ খুবই ভিন্ন রকম। অনেকে বলে এতে ধানের ঘ্রাণ, বাঁশের কাঁচা সুবাস আর ফার্মেন্টেশনের হালকা টক মিষ্টি ভাব একসাথে মিশে থাকে। যারা একবার চেখে দেখেন তারা বলে এটা সাধারণ কোনো ওয়াইনের মতো না, বরং একেবারে গ্রামীণ প্রাণের স্বাদ। অনেক সময় এতে সামান্য তুলসী পাতা, আদা বা স্থানীয় ভেষজ মেশানো হয় যাতে স্বাদ আরও বাড়ে। এই পানীয়ের একটি দারুণ বৈজ্ঞানিক দিক হলো বাঁশের কাঠামো প্রাকৃতিকভাবে এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল, ফলে এর ভেতরে থাকা ফার্মেন্টেড রাইস দ্রুত নষ্ট হয় না, বরং ধীরে ধীরে পরিণত হয়ে যায় ওয়াইনে। এবং বাঁশের অভ্যন্তরে নিজস্ব হালকা পানি ও হিউমিডিটি পুরো ফার্মেন্টেশন প্রক্রিয়াকে এক ধরনের ব্যালেন্সড পরিবেশ দেয়, যেটা অন্য কোনো মেটাল বা গ্লাস পাত্রে সম্ভব নয়। বিশেষ করে মালয়েশিয়ার পাহাড়ি অঞ্চলে যেমন সাবাহ, সারওয়াক বা ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে এই বাঁশ ওয়াইন অনেক আগে থেকেই উৎসবের সময় ব্যবহার হতো। পরিবারের কারো বিয়ে, ফসল কাটা, নবজাতকের জন্ম সবকিছুতেই বাঁশ ওয়াইন পরিবেশন হতো। এটা শুধু মদ পান না, বরং সংস্কৃতির অংশ, সম্প্রীতির প্রতীক। এখন এই বাঁশ ওয়াইন আন্তর্জাতিক পর্যায়ে রপ্তানিও হচ্ছে। চীনের ইউনান প্রদেশে বেশ কিছু সংস্থা এই ওয়াইন বোতলে ভরে বাঁশের নকশা সহ ইউরোপ, আমেরিকায় পাঠাচ্ছে। বোতলের গায়ে লেখা থাকে 100% অর্গানিক, ন্যাচারালি ফার্মেন্টেড ইনসাইড রিয়েল ব্যাম্বো। এক বোতলের দাম $20 থেকে $25 পর্যন্ত হয়।
অথচ সেই ওয়াইন তৈরি হচ্ছে পাহাড়ি গ্রামের একজন বৃদ্ধের বাঁশঝাড়ে। তবে বাঁশ ওয়াইনের প্রতি আগ্রহ যেমন বাড়ছে, তেমনি কিছু ভুল তথ্যও ছড়াচ্ছে। অনেকে ভাবে এটি বাঁশ থেকে নিজে নিজেই বের হয়। আসলে তা না। বাঁশ হচ্ছে শুধু পরিবেশ। ফার্মেন্টেশন হয় রাইসের গাঁজন থেকে। আর অনেক সময় কিছু ওয়াইন উৎপাদক বাঁশ কেটে তার ভিতর ইনজেকশন দিয়ে তরল ঢুকিয়ে তারপর বিক্রি করে, যেটা প্রকৃত অরিজিনাল বাঁশ ওয়াইন নয়। সুতরাং আসল বাঁশ ওয়াইন চেনার উপায় হলো এটা বাঁশ না কেটে তার প্রাকৃতিক গায়ে ছোট ছোট ছিদ্র দিয়ে ফার্মেন্টেশন করা হয়, যেটা দেখতে একেবারে প্রকৃতির অংশ মনে হয়। মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো যেন প্রকৃতির তৈরি করা নিজস্ব পানির ট্যাঙ্ক, যার ভেতরে মানুষ, পশু পাখি, এমনকি পুরো গ্রামের পানি চলার রসদ থাকে। বাওবাব গাছকে বলা হয় ট্রি অফ লাইফ, কারণ এই গাছের কাণ্ডের ভেতরে জমে থাকে 1,20,000 লিটার পর্যন্ত পানি। আপনি ঠিকই শুনেছেন, একটা গাছ যার ভেতরে একটা বিশাল সুইমিং পুলের সমান পানি জমিয়ে রাখে। আর এই পানি গরমকালে বা খরায় ধীরে ধীরে গাছ নিজেই খরচ করে। কেউ চাইলেও বাইরে থেকে বোঝা যায় না গাছটার ভেতর কি পরিমাণ পানি জমা আছে। বাইরে শুধু দেখা যায় বিশাল মোটা এক কাণ্ড, যার গায়ে বলিরেখা, বয়সের ছাপ আর অদ্ভুত এক শান্ত গাম্ভীর্য। এই গাছটির বৈজ্ঞানিক নাম অ্যাডামসোনিয়া। পৃথিবীতে প্রায় 9 প্রজাতির বাওবাব পাওয়া যায়। এর মধ্যে 6টি আছে মাদাগাস্কারে, 2টি আফ্রিকায়। এই গাছের কাণ্ড অনেকটা সিলিন্ডারের মতো, যা 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং তার চারপাশে 20 থেকে 25 মিটার মোটা। গাছটার গায়ে হাত দিয়ে দাঁড়ালে মনে হয় যেন কোনো পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু পানি জমে কিভাবে? বাওবাব গাছের কাঠ একেবারে স্পঞ্জের মতো। বৃষ্টির মৌসুমে এই গাছ তার ছাল ও কাঠের মধ্যে প্রচুর পানি শুষে নেয় এবং কাণ্ডের গভীরে জমিয়ে রাখে। এরপর শুকনো মৌসুমে যখন মাটিতে এক ফোঁটা জল নেই, তখন সেই জমা পানি ব্যবহার করে বেঁচে থাকে। শুধু নিজের জন্য নয়, বাওবাব গাছের গায়ে ছিদ্র করে বহু জায়গায় মানুষ পর্যন্ত সেই পানি সংগ্রহ করে। পশু পাখিও জানে এই গাছের কাছে মিলবে বেঁচে থাকার শেষ আশা। এতেই শেষ নয়, এই গাছের ফলকে বলা হয় সুপার ফ্রুট। বাওবাব ফলের মধ্যে প্রচুর ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন আর ফাইবার থাকে। পশ্চিমা দেশগুলোতে এখন এই ফল শুকিয়ে পাউডার বানিয়ে বিক্রি হয় কোটি টাকার হেলথ ইন্ডাস্ট্রিতে। আফ্রিকার মানুষ এই ফল খায় সরাসরি, আবার কখনো তা দিয়ে রস তৈরি করে, কখনো শিশুর দুধে মিশিয়ে দেয় পুষ্টির জন্য। বাওবাব গাছ শুধু পানি নয়, এর ছাল দিয়ে বানানো হয় দড়ি, কাপড়, এমনকি নৌকা পর্যন্ত। এর পাতা অনেক জায়গায় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, জ্বর, ইনফেকশন, অ্যালার্জি নিরাময়ে। আর সবচেয়ে বিস্ময়কর হলো এই গাছ 2000 বছরেরও বেশি সময় বেঁচে থাকে। অর্থাৎ একটা বাওবাব গাছ জন্মায় আর কয়েক প্রজন্মের মানুষের দেখা হয়ে যায়, আবারও সে দাঁড়িয়ে থাকে একাই। অনেক জায়গায় এই গাছের ভেতরকে খোদাই করে তৈরি করা হয় ছোট ঘর বা দোকান, কারণ তার কাণ্ড এতটাই মোটা যে ভেতরে একটা রুম বানিয়ে ফেলা যায়। কেউ সেখানে পানশালা রাইসায়, কেউ পর্যটকের জন্য ক্যাফে বানিয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো জলবায়ু পরিবর্তনের কারণে এখন এই গাছও বিপন্ন। অনেক শতবর্ষী বাওবাব গাছ গত 20 বছরে মারা গেছে। বৈজ্ঞানিকরা বলছেন ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে এই গাছ তাদের শরীরের পানি ধরে রাখতে পারছে না, ফলে ভিতর থেকে শুকিয়ে গিয়ে একসময় ভেঙে পড়ছে। এই গাছের নাম জানেন? ঘাসের মতো দেখতে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে চটি বানানোর কাঁচামাল। আপনার চোখের সামনে পড়ে আছে এক গুচ্ছ ঘাসের মতো গাছ, পাতলা সবুজ মাটির গায়ে লেপ্টে থাকা। আপনি ভাববেন এটা কোনো সাধারণ ঘাস, হয়তো গরুর খাবার। কিন্তু জানেন কি, এই গাছটাই হলো সে ম্যাজিক উপাদান যেটা দিয়ে বানানো হয় হস্তনির্মিত চটি, টুপি, ব্যাগ, এমনকি ছাদ ঢাকার সামগ্রী পর্যন্ত। চীনের প্রত্যন্ত গ্রামে এই গাছের ব্যবহার দেখে আপনি শুধু অবাক হবেন না, ভাববেন এটা সত্যিই কি সম্ভব। এই উদ্ভিদের নাম সাইপেরাস বা স্থানীয়ভাবে পরিচিত ওয়াটার গ্রাস। এটি বেড়ে ওঠে জলাভূমি, নদীর ধারে বা ধান ক্ষেতের পাশ দিয়ে, যেখানে মাটি থাকে স্যাঁতস্যাঁতে আর পানি থাকে জমে থাকা। এই গাছ বিশেষভাবে চাষ করা হয় কারণ এর পাতাগুলো খুবই টেকসই, নমনীয় এবং শুকানোর পরেও ভাঙে না। প্রথম ধাপে গাছগুলোকে কেটে নেওয়া হয় ঠিক তখনই যখন সেগুলোর উচ্চতা হয় 2 থেকে 3 ফুট এবং রং হালকা সবুজ থাকে। এরপর এগুলোকে রোদে শুকানো হয়, একটা পাতাও যেন পচে না যায় সেটা নিশ্চিত করতে গাছগুলোকে বাঁশের মাচায় ঝুলিয়ে রাখা হয়।
এই শুকানোর প্রক্রিয়া প্রায় 4 থেকে 5 দিন চলে, আর তখনই পাতাগুলো হয় শক্ত এবং হলুদাভ। এরপর শুরু হয় আসল শিল্পের কাজ। এই পাতাগুলোকে চিড়ে চিড়ে বানানো হয় সরু ফিতা, আর সেই ফিতার মাধ্যমে তৈরি হয় চটি, টুপি, ম্যাট বা ছোট ছোট হস্তশিল্প। পুরো কাজটা হয় হাতে। একটা চটির তলা বানাতে লেগে যায় প্রায় 50 থেকে 60টি পাতলা ফিতা, আর উপরের স্ট্র্যাপ বানাতে লাগে আরও আলাদা বুনন। মজার ব্যাপার হলো এই চটি শুধু দেখতে ভালো লাগে না, পায়ে পড়লে আরামদায়ক, ঘামে না, আবার গরমেও পড়ে না। এই জিনিসগুলো আগে শুধু গ্রামের মানুষ নিজেদের মধ্যেই ব্যবহারের জন্য বানাতো, কিন্তু এখন এই চটিগুলো শহরের বুটিকেও চলে এসেছে, কারণ মানুষ এখন পরিবেশ বান্ধব, টেকসই আর হালকা উপকরণ চায়। এই চটির সবচেয়ে বড় দিক হলো এতে কোনো প্লাস্টিক নেই, কেমিক্যাল নেই, আর পুরোটা একদম প্রাকৃতিক উপায়ে তৈরি। চীনের কিছু অঞ্চলে এই শিল্প এখন বাড়ি বাড়ি চলে গেছে। পরিবারের সবাই মিলে বিকেলের পর বসে কাজ করছে। কেউ পাতাগুলো চিরছে, কেউ জোড়া দিচ্ছে, আবার কেউ রং করছে, কেউ কেউ আবার বিদেশি অর্ডারে কাজ করছে। জাপান, কোরিয়া, ইউরোপেও এখন এই চটি ও ব্যাগ রপ্তানি হচ্ছে, কারণ সেখানকার মানুষজন এখন প্রাকৃতিক হস্তনির্মিত জিনিসকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই গাছ থেকে শুধু চটি নয়, বানানো হচ্ছে টেবিল ম্যাট, ওয়াল ডেকোর, পেন হোল্ডার, এমনকি ট্রে বা ফ্রেমও। আর প্রতিটি জিনিসের পেছনে আছে নিখুঁত হাতের কাজ, প্যাচে প্যাচে বাঁধা বুনন আর ঘরে তৈরি শিল্প। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই শিল্পীরা কোনো উচ্চশিক্ষা পায় না, কিন্তু তাদের হাতে আছে এমন দক্ষতা যা অনেক ডিজাইনারকেও হার মানায়।